আপনারা এমন কোনো গ্রামের নাম শুনেছেন যেটা পুরোপুরিভাবে আবর্জনা মুক্ত, প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ, আর প্রত্যেকটা বাড়ির সামনে রয়েছে সুন্দরভাবে সাজানো ফুলের বাগান? এই গ্রামের প্রত্যেকটা শিশুকেই ছোটোবেলা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার শিক্ষা দেওয়া হয়। 2003 সালে ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন এই গ্রামটাকে এশিয়ার পরিচ্ছন্ন গ্রাম হিসাবে ঘোষণা করে। এই গ্রাম আর কোথাও নয়, রয়েছে আমাদের মেঘালয়তে। আর আজকে আমি যাচ্ছি সেই গ্রাম ভিজিটে। ও হ্যাঁ, এখানে জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি একটা ব্রিজও রয়েছে, সেটাও কিন্তু আমরা আজকে ঘুরে দেখে নেব। তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তবে আজকে সবার প্রথমে আমরা দেখে নেব ভারতের সবচেয়ে পরিষ্কার জলের নদী। সেই নদীর জল এতটাই পরিষ্কার যে নিচের পাথর ও মাছ সহজেই দেখা যায়। নৌকাগুলো জলের উপরে যেন ভাসছে না, বরং শূন্যে ঝুলছে, এমন অনুভূতি দেয়। তাহলে চলুন একই ভিডিওতে আপনাদের দেখিয়ে নিয়ে আসি এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম আর ভারতের সবথেকে পরিষ্কার নদী। তবে দেখার আগে একটা অনুরোধ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকম আরও অনেক জায়গা আপনাদের ঘুরে দেখাতে পারি। ওয়েলকাম টু ভারত দর্শন। আমি গৌরব। দীর্ঘ 3.5 ঘন্টা পর শিলং থেকে এখন এসে পৌঁছালাম ডাউকি। এটা পার্কিং, আর এদিকে হচ্ছে বোটিং পয়েন্ট। এই নিচ দিয়ে যেতে হবে। চারিদিকে সুপারি গাছের জঙ্গল। আশেপাশে সব রকম খাবারের দোকানপাট রয়েছে, ফল, চিপস পাওয়া যায়। এটা হচ্ছে টিকিট কাউন্টার। বোটের রেট হচ্ছে 800 টাকা করে, 3 জন বসতে পারবে বোটে, আর 45 মিনিট ঘোরাবে। আর এই নদীটা দেখছেন, নদীটার নাম হচ্ছে উমগট রিভার, UMNGOT। দেশের সবচেয়ে পরিষ্কার নদী। এখন বোটিং করার জন্য যাচ্ছি নদীতে। এখান দিয়ে সব বোট মনে হয় ছাড়ছে। পরিবেশটা কিন্তু দারুণ। চারিদিকে পাহাড়ের মাঝখানে একটা স্বচ্ছ জলের নদী। এই বোটে বসে পড়লাম, দেখি কোথায় নিয়ে যায়। সামনে একজন বসে আছে, আর পিছনে উনি, আর তার পিছনে বোট চালাচ্ছে। জলের নিচে পরিষ্কার দেখা যাচ্ছে, অসাধারণ জলটা। একদম পুরো মাঝ বরাবর বসতে হবে, নাহলে দেখে যেতে পারে। একটা অদ্ভুত পাহাড় আমার চোখে পড়লো। এই পাহাড়ের গায়ে পাথরটা দেখা যাবে, মনে হচ্ছে খুলে পড়ে যাবে। নদীর চারপাশে সবুজ পাহাড় এবং নীল আকাশের প্রতিফলন এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছে। এরকম স্বচ্ছ জলের উপর নৌকা ভ্রমণ পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। এই উমগট নদীর উপর অবস্থিত ডাউকি ব্রিজ একটি ব্রিটিশ আমলের স্থাপত্য এবং এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থান। উমগট নদী ভারত ও বাংলাদেশ সীমান্তে অবস্থিত। পর্যটকরা এখানে দুই দেশের সীমান্তের সংযোগস্থল দেখতে পান, যেটা আমি আপনাদের কিছুক্ষণ পরেই দেখাবো। বর্ষাকাল বাদে সারা বছর নদীটি তার স্বচ্ছতা বজায় রাখে। নদীর জলে বিভিন্ন ধরনের মাছ এবং জলজ উদ্ভিদ দেখতে পাওয়া যায়। নদীটির আশেপাশে বসবাসরত স্থানীয় খাসি ও জয়ন্তীয়া জনগণের সংস্কৃতি ও জীবনধারা পর্যটকদের মুগ্ধ করে। অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত উমগট নদীর ভ্রমণের জন্য সেরা সময়। এই নদী শুধুমাত্র একটি প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি মেঘালয়ের পরিবেশগত এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক প্রতীক। এখানে বর্ষাকালে সেরকম কেউ আসে না, কারণ এত স্বচ্ছ জল, বৃষ্টি পড়লে আর কেউ দেখতে হবে না।
এই জন্য শীতকাল কিন্তু ডাউকিতে আসার বেস্ট টাইম। নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমাদের নৌকা এসে পৌঁছালো উমগট নদীর মাঝখানে অবস্থিত একটা দ্বীপে। স্ট্যান্ডে এসে দাঁড়ালাম, এখান দিয়ে বলছি 5 মিনিট টাইম দেবে। 5 মিনিটের মধ্যে না আসলে লেট হলে নাকি 100 টাকা ফাইন। জলের স্রোতটা দেখো একবার। এখান দিয়ে ফিরে যাচ্ছি আবার মেন ঘাটে। আইল্যান্ডে এসে আর কি ছবি ছবি তুলে নেবেন আরামসে, তারপরে আবার চল। আমার মনে হয় কোভিডের সময় গঙ্গা নদীর জল এরকম ছিল। এর স্ফটিক স্বচ্ছ জল, প্রাকৃতিক দৃশ্য এবং অ্যাডভেঞ্চার কার্যক্রম পর্যটকদের মনে এক অমলিন স্মৃতি তৈরি করে। এখানে আসলে জলটা একবার মন ভরে দেখে নেবেন, কারণ এরকম স্বচ্ছ জল অসম্ভব। জুন আর জুলাই মাসে কিন্তু এই বোটিং বন্ধ থাকে, শুরু হয় আবার অক্টোবর মাস থেকে। পুরো শীতকালটা এখানে আসলে একদম ফুল এনজয় করতে পারবেন। বর্ষাকালে ওইসব জায়গাগুলো পুরো জল উঠে যায়। ডাউকি ভ্রমণের সময় উমগট নদী অবশ্যই ঘুরে দেখার মতো একটি স্থান। কোনার দিকটা সব থেকে ডিপ, এখানে মোটামুটি 50-60 ফুটের মতো হবে গভীর। এখানে প্রচুর মাছও আছে এর ভিতরে। এবার কি করছে, ঘুমিয়ে পড়লো নাকি? ও এখান দিয়ে উনি মাছ ধরছিলেন। বাবা, আমরা মেন ঘাটে ফিরে এসেছি। 45 মিনিট কমপ্লিট। ওই দিকটা মনে হয় বাংলাদেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছে। ওহ, অপূর্ব, একদম স্বচ্ছ, নিচ পর্যন্ত সবটা দেখা যাচ্ছে। কোথাও 50 ফুট, কোথাও 20 ফুট, কোথাও 30 ফুট। খুব সুন্দর, খুব দারুণ এনজয়, দারুণ, সত্যি দারুণ। স্বপ্ন পূরণ হলো। বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার অ্যাহেড, অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। আমি বলছি না, লেখা রয়েছে। বর্ডারটা দেখলে? হ্যাঁ, কাটা তারের বর্ডার দেখেছো? কোনো পাথরের বর্ডার দেখেছো কোনোদিন? এই পাথরটা উপরে নীল রং করা, এই নীল রংটা যেখানে যাচ্ছে এইটা হচ্ছে বর্ডার। এই আসতে দিচ্ছে না, আমাদের ওখানে যেতে দেবে না, ওদের এখানে আসতে দিচ্ছে না। আর এখানে কি লেখা রয়েছে? 1 ফটো 30। বাবা, এখানেও ব্যবসা চলছে। এখানে আচার বিক্রি হচ্ছে, সিগারেটের প্যাকেট বিক্রি হচ্ছে। 200 টাকা রাখলে হবে দাদা? 200 টাকা 3 প্যাকেট। 200 টাকা চাইছিল, 150 টাকা নিল, তাই তো। ওই পার থেকে এই পারে বিক্রি হচ্ছে। নাথুলা পাস গেছিলাম, ওটা হচ্ছে ইন্ডিয়া চাইনা বর্ডার। তো ওখানে ইন্ডিয়ান আর্মিও ছিল, চাইনিজ আর্মিও ছিল। এখানে শুধু ইন্ডিয়ান আর্মি রয়েছে, কোনো বাংলাদেশের কোনো আর্মি নেই। এই পাথরের উপর উঠি দেখি। বাংলাদেশের 10 টাকার নোট। বর্ডারের ওই পারে লোকজন বেশি মনে হচ্ছে, এই আমাদের এখানে একটু কম আছে। আর ওদের ওখানে সবাই ছাতার তলায় বসে আছে, আমরা ওপেন। এখান থেকে বিদায় নেওয়ার পালা। নেক্সট আমরা যাচ্ছি, বাসে উঠবো, পার্কিং এরিয়াতে যাচ্ছি। আর কোথায় যাব গিয়ে দেখাচ্ছি, সঙ্গে থাকবো। টয়লেট করতে 10 টাকা এখানে।
এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হলো জীবন্ত শিকড়ের সেতু, মেঘালয়ের এক বিস্ময়কর ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় কারিগরির এক অপূর্ব নিদর্শন। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং মানুষের সৃজনশীলতা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক। ডাউকি থেকে 1 ঘন্টা দূরে এখন চলে এসেছি মেঘালয়ের আরও একটা বিস্ময়, লিভিং রুট ব্রিজ। এরকম পাথরে ভরা রাস্তা দিয়ে সামনে এগিয়ে চলছি। বয়স্ক মানুষরা একটু সাবধানে চলবেন, ছোটোখাটো দোকানপাট রয়েছে। এই এখানে হচ্ছে টিকিট কাউন্টার, একজনের 40 টাকা করে টিকিট। আমার একটা দাও। पीछे है, ये लेकर जाएंगे तो होगा। पीछे है, बोलो। हाँ, तो जाके देखेंगे। টিকিট কেটে আবারও এগিয়ে চললাম। ওই দিকটা জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। এখান দিয়ে সোজা গিয়ে এই বাঁ দিকে যেতে হবে। এখান দিয়ে শুরু হচ্ছে লিভিং রুট ব্রিজ। এই গাছটা এখান দিয়ে এসে এই পুরো ব্রিজটা তৈরি করেছে। জীবন্ত শিকড়ের সেতু স্থানীয় খাসি জনগোষ্ঠী তৈরি করে, যা প্রায় 200 বছরের পুরনো। এই সেতুটি রাবার গাছের শিকড়কে বুনে তৈরি করা হয়। অনেকগুলো গাছ রয়েছে, এই গাছগুলোর শিকড়গুলো দিয়েই তৈরি হয়ে গেছে রুট ব্রিজ। এই ব্রিজের এই সাইডে আর এই সাইডেই পাথরে ভরা জলাভূমি, সবাই গিয়ে ছবি হয়ে তুলছে। হয়ে গেল দেখা। চলো ভাই, খুব সুন্দর লাগলো। খাসি জনগণ প্রাকৃতিক রাবার গাছের শিকড়কে নির্দেশিত পথে বাড়তে দেন এবং তা দিয়ে সেতু নির্মাণ করেন। কয়েক দশক ধরে এই সেতুগুলি বাড়তে বাড়তে শক্তিশালী হয়ে যায় এবং শতাব্দীকাল ধরে টিকে থাকে। খাসি পাহাড়ের প্রবল বৃষ্টিপাত এবং নদী পারাপারের সমস্যার সমাধান হিসাবে এই সেতুগুলি তৈরি করা হয়েছিল। এটা শিলং থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। গাছের শিকড় দিয়ে যে ব্রিজও তৈরি হয়ে যেতে পারে, সত্যি অবিশ্বাস্য। বৃষ্টির সময় এখানকার পরিবেশ আরও সুন্দর এবং প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয় খাসি জনগণ এই সেতুগুলি ব্যবহার করে নদী পারাপার করে এবং তাদের গ্রামগুলির সঙ্গে সংযোগ স্থাপন করে। রাবার গাছের শিকড় দ্বারা তৈরি হওয়ার কারণে এই সেতুগুলি সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়। ওই সিঁড়ি দিয়ে ঢুকে এখান দিয়েও সিঁড়ি আছে, উঠে আসছে সবাই। রুট ব্রিজ পরিক্রমা হয়ে যাবে আর কি। ডেঞ্জারাস রাস্তা। ক্যামেরার ট্রাইপড খুলে হাতে নিয়ে নিয়েছি, লাঠির কাজ করবে দরকার পড়লে। মোবাইলে একদম চার্জ দিতে হবে তাড়াতাড়ি, কারণ এরপরেই যাব আমরা এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রামে। লিভিং রুট ব্রিজের একদম সামনে এই মাউলিরং গ্রাম। এখান দিয়ে এন্ট্রি গ্রামের ভিতরে, পাশে একদম সবুজ জঙ্গল। এই ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে এদিকটা যেতে হবে। এখানে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা এইদিকে যাচ্ছে শিলংয়ে আর মাউলিলংয়ের গ্রামের দিকে এই দিকটা। এখানেও কিন্তু প্রচুর টুরিস্টের ভিড় আছে। মাউলিলং গ্রামটি মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত এবং এটি এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম হিসাবে বিখ্যাত। এর প্রাকৃতিক সৌন্দর্য, পরিচ্ছন্নতা এবং পরিবেশ বান্ধব জীবনযাত্রা সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। আমার পেছনে একটা চার্চ রয়েছে, দেখা যাক চার্চটা কেমন। এই জায়গাটা রাত্রিবেলা আসলেও বেশ ভালো লাগবে। এইখানে একটা গেট বানানো,
সুন্দর করে সাজানো এটা। বাকি আরও কী কী আছে গ্রামটায় দেখি ঘুরে। এখানে একটা হোমস্টেও আছে, তো থাকতে পারেন একদিন দুদিন যতদিন ইচ্ছা। মাওলিলং গ্রামটি খাসি জনগোষ্ঠীর অধিবাসী এবং তাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সংযুক্ত। হ্যাঁ, একটা নয়, অনেকগুলো হোমস্টে আছে, মানে এগুলোই আর কি এদের ব্যবসা। পরিচ্ছন্নতা এবং পরিবেশ রক্ষার এই সংস্কৃতি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এই গ্রামটি শিলং থেকে প্রায় 90 কিলোমিটার দূরে এবং ডাউকি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আসলে শুধু ট্যুরিস্ট না, আপনি বিভিন্ন স্থানীয় খাসি জনগোষ্ঠীর লোকদেরও দেখতে পাবেন। চারপাশে সবুজ জঙ্গল, ফুলের বাগান এবং পরিষ্কার পাথুরে পথ গ্রামের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। এখানকার বাতাস এবং পরিবেশ অত্যন্ত নির্মল। পুরো গ্রামটি পরিচ্ছন্ন এবং আবর্জনা মুক্ত। প্রতিটি বাড়ির সামনে ডাস্টবিন রয়েছে এবং বাসিন্দারা বর্জ্যকে জৈব সার হিসাবে ব্যবহার করেন। এখানে একজন স্থানীয়কে এখানকার হোমস্টের রেটটা জিজ্ঞেস করলাম, বললো 1000 টাকা পার নাইট, আর খাওয়া দাওয়া আলাদা। আপনি দেখছেন এটা হলো একটা রেস্টুরেন্ট। এখানে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ এবং এখানকার বাসিন্দারা প্রাকৃতিক পদ্ধতিতে পরিবেশ সংরক্ষণ করে। কেমন রেট দেখি চায়ের, লোক নেই তো, বানিয়ে খেতে হবে নাকি? ও আছে। কত করে চা? কিতনা কে? 20। চা নিয়ে বেরিয়ে আসলাম, কারণ তাড়াতাড়ি পৌঁছতে হবে, আবার শিলং যাবো হোটেলে। খারাপ না কোয়ালিটিটা, মোটামুটি। চলতে চলতে হাঁপিয়ে গেলে যদি একটু বসতে চাও, এখানে এসে বিশ্রাম করতে হবে। কিন্তু চা খেয়ে সব কাপ টাপ কিন্তু কোথাও ফেলবেন না বাইরে, পরিষ্কার জায়গা নোংরা করে কোনো লাভ নেই। এখানকার বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। মাওলিলং শুধু একটি গ্রাম নয়, এটি পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই জীবনধারার একটি প্রতীক। এখন বাজে বিকেল 4:30, আবার ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে, এতক্ষণ গরম লাগছিল। আমরা এখন বাইরের দিকে বেরোচ্ছি, কারণ এই ট্যুরটা এখানেই শেষ করতে হবে। লাইক করে দেবে একটা যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না।